আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছাগলের পেটে বাচ্চা মরে একদম পেট ফুটো হয়ে বেরিয়ে গেছে। এইটার আমরা কি করে অপারেশন করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে সমস্তটাই দেখবেন। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং একটা ইনফরমেটিভ। ইনফরমেটিভ এই কারণেই এই ভিডিওটা দেখলে কিন্তু বা এই কথাগুলো শুনলে আপনাদের যে গরু ছাগল আছে এরকম যেন না হয় সেটা থেকে বিরত থাকবেন। তো ভিডিওটা টেনে না দেখে শুনবেন এবং দেখবেন আশা করি ভালো লাগবে। তো এইটার একটা ইতিহাসটা আমি বলি। এই ইতিহাসটা হচ্ছে যে এই ছাগলের পেটে বাচ্চা আসার পরে কোনো সমস্যা ছিল না। কিন্তু বাচ্চা দেওয়ার যখন টাইম হয়ে যায়, টাইম হয়ে মানে বাচ্চা টাইম হওয়ার যে সঠিক সময়টা, সেই সময়ে বাচ্চা না হয়ে বাচ্চা কি করে যে এই হবে, হবে করতে, করতে কিন্তু বাড়ির যে মালিক সে কিন্তু দেখতে থাকে। এরকম করে টানা মোটামুটি ৭ দিন ১০ দিন অবধি দেখে। কিন্তু কোনমতে বাচ্চা হয়নি এবং উনি আর এই ব্যাপারটা নিয়ে খেয়াল করেননি। তো এই যে খেয়াল উনি করলেন না, না করার ফলে কিন্তু কি হয়, ছাগলের যে অবস্থা সেটা কিন্তু দিন, দিন দুর্গতি হতে থাকে। আমরা সাধারণত ছাগলের যে বাচ্চা মোটামুটি ৬ মাসের মধ্যেই কিন্তু তারা গাব নেয় এবং কি ৬ মাস যেতে, যেতে কিন্তু বাচ্চা দেয়। তো ছাগলকে ঐজন্য বলা হয় যে গরিবের বন্ধু। আমাদের ছাগল থেকে কিন্তু প্রচুর আয়ের একটা উপায় থাকে। তো আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে, যে আপনাকে আয় দিচ্ছে, যে আপনাকে ইনকাম দিচ্ছে, তাকে কিন্তু ভালোভাবে যত্ন করাটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো এই যে ছাগলটা আমি যখন দেখি, দেখার পরে আমারই মন খারাপ হয়ে যায় যে, নিজেরা আপনারা দেখলেন যে ভিডিওটার শুরুতেই যে পেটের যে চামড়া, চামড়া ফুটো হয়ে বাচ্চা ঝুলছে। এর কারণ কি? এর কারণ কিন্তু অনেক রকমের কারণ। যে বললাম যে বাড়ির যে মালিক ছিল, মালিক কিন্তু ঠিকঠাকভাবে কেয়ার করেনি এবং কেয়ার না করার ফলে কিন্তু এই রকমের একটা ঘটনা হয়েছে। তাহলে কি ভিতরে অবস্থা হয়েছে যে বাচ্চা মরেছে, মরে ভিতরে পচেছে, পচে আমরা কিন্তু দেখতেছেন যে ব্লার করে রেখেছি এই কারণেই যে যেহেতু একটা YouTube গাইডলাইন থাকে, ওই গাইডলাইনকে কিন্তু আমরা মান্যতা দিয়েই সমস্ত কিছু দেখানো যায় না। আমি তবুও দেখানোর চেষ্টা করতেছি যে কেমন করে আমরা বের করেছি বা বের করানোর চেষ্টা করা হয়েছে এবং ভিডিওটার শেষে আমি দেখাবো আপনাদের যে কেমন করে ছাগলটা সুস্থ হয়েছে এবং খাওয়া-দাওয়া করেছে। তো তার আগে আমি বলে রাখি যে এটার কারণগুলো কি? এর কারণ বিভিন্ন রকমের কারণ হতেও পারে। যেমন সময় মতো যদি বাচ্চা না হয়, বাচ্চা না হলে কিন্তু আপনারা অবশ্যই একদিন দেখলেন। কিন্তু বেশিদিন দেখবেন না। ১০ দিন ১৫ দিন বা এভাবে করে দেখবেন না। আপনারা কি করবেন সঙ্গে, সঙ্গে যে পশু হাসপাতাল আছে বা রেজিস্টার্ড যে ভেটেরিনারিয়ান আছে তাদের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন এবং কি ছাগলটাকে যত সম্ভব যত্নের মধ্যে রাখবেন। আর আরেকটা কারণ হতে পারে অনেক সময় কি ভিটামিন ডেফিসিয়েন্সি র একটা কারণ হতে পারে। অনেক সময় কি হয় ওদের যে হরমোনাল যে ডিসঅর্ডার সেই জিনিসগুলো একটা ব্যাপার থাকে। তার সঙ্গে, সঙ্গে কি হয় যে আঘাত লাগা। তো আমি যে বললাম যে ভিটামিন, আমরা অনেক সময় দেখি যে ছাগল খাচ্ছে-দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে সব ঠিকঠাক আছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে ছাগলকে আমি আমার ভিডিওগুলোতে প্রায় না প্রায় বলে থাকি যে কৃমির ওষুধগুলো ঠিকঠাক করে খাওয়াবেন। খাওয়ার পরে ওদের যে ভিটামিন মিনারেলস এর দরকার আছে অর্থাৎ ছাগলের যখন পেটে ব্যথা উঠলো, তার মানে ব্যথা ওঠার সঙ্গে, সঙ্গে সে যে বার করবে তার যে একটা মানে শরীরে যে এনার্জির দরকার, সেই এনার্জি বা তার যে একটা প্রোটিনের দরকার, সোর্স অফ এনার্জি সেগুলো কিন্তু ঠিকঠাক হয় কি হয় না সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে, সঙ্গে আমি বললাম যে হরমোনাল ডিসঅর্ডার হয় অনেক সময় কিন্তু। আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন যে হরমোনগুলা হয়, সেই ইস্ট্রোজেনের ব্যাপারগুলো থাকে। তাছাড়া কি অনেক রকমের যে আমাদের যে বাজারে ওষুধগুলো পাওয়া যায় যেমন আপনাদের বিভিন্ন হরমোনাল ইনজেকশন গুলা সেগুলো দরকার হলে দেওয়া যেতে পারে। আবার কি হতে পারে যে আমাদের ছাগল তো ঘুরে-টুরে খায়, ঘুরে খায় কিন্তু অনেক সময়, ঘুরে খায়। তো এই যে ঘুরে খাওয়ার যে প্রবণতা থাকে অনেক সময় কি হয় গ্রামে দেখা যায় যে এক বাড়ির ছাগল অন্য বাড়িতে চলে যায় বা এক ঘরের ছাগল এক জমিতে না গিয়ে অন্য জমিতে চলে যায়। অন্যের ধান খেয়ে ফেলে অন্যের যে মানে মাঠে যে যত রকমের সবজি বা অন্য কিছু থাকে তখন খায়। অনেক সময় কি হয় ঢিল দেয় বা আঘাত করে এরকমই হয়। আপনাদের কারো যদি এরকম অভিজ্ঞতা থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে আপনারা ব্যাপারগুলা জানাতে পারেন। তো এই সময় কিন্তু আঘাত লাগারও একটা ব্যাপার থাকে। তাই আমি বলব যে আপনারা কি করবেন? আপনারা কিন্তু ১ম এ এই জিনিসগুলার দিকে একটু নজর রাখবেন। নজর রাখলে কিন্তু সাধারণত এইরকমের একটা ঘটনা হয় না। এটা একটা পশু, তার কিন্তু একটা অপারেশন হচ্ছে বা তারও কিন্তু এই যে উম মানে বাচ্চা অলরেডি কি হয়েছে? পেটের মধ্যে মারা গেছে এবং মরে যাওয়ার পরে কিন্তু সে পচেছে, পচে ওখানকার মাংসটাকে পচিয়েছে, পচিয়ে তারপরে ঝুলছে। আচ্ছা ব্যাপারটা কতটা কঠিন? এই যে ব্যাপার এইরকম যেন ব্যাপারগুলো না হয় তার জন্যই কিন্তু আমার ভিডিওটা করা। তো আমরা কি করি? যাই গিয়ে দেখি, দেখার পরে কি জায়গাটাকে আমরা আয়োডিন দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার করে নিয়ে আমাদের যা যন্ত্রপাতি আছে সমস্তগুলোকে স্টেরিলাইজড করা হয়।
স্টেরিলাইজেশন করার পরেই কিন্তু আমরা ব্যাপারটাতে আস্তে আস্তে করে আগাই। আমরা কি করি, প্রথমে দেখি যে বাচ্চাটাকে বের করা যাচ্ছে কিনা। আমি গিয়ে দেখি যে যদি হালকা যে যে ফুটো হয়েছে, অর্থাৎ ছাগলের যে পেট আছে, পেটের যে চামড়াটা ফুটো হয়ে গেছে, সেটা দিয়ে যদি আমি বের করতে পারি কিনা, তো দেখলাম যে না, কোনো মতেই বের হচ্ছে না এবং কি শক্ত হয়ে গেছে। মানে শুধু পচেনি, মরেছে, বাইরের হাওয়া বাতাস লেগেছে, লেগে কিন্তু শক্ত হয়ে গেছে। এই শক্ত হওয়ার জন্যই কিন্তু আরো বের হচ্ছে না। যখন আমি টানছি তো ভিতরকার যে নাড়িভুড়ি আছে সেগুলোও বেরিয়ে আসতেছে। তো আমার এই মুহূর্তেই যেটা ভাবলাম যে না, একটু সামান্য ব্যাপারটাকে একটু ইনসেশন করে দিয়ে সেখান থেকে যদি বার করা যায় এবং কি বার করে দেখলাম যে না, আমি দুটো বাচ্চাই অলরেডি বের করেছি এবং কি বের করার পরে কিন্তু দেখলাম যে ভিতরের আদার্স যে, মানে বের করার পরে যেটা দেখলাম, ওর যে ইউটেরাস আছে যেখানে বাচ্চা থাকে, সেই হর্ন এবং ইউটেরাসের ম্যাক্সিমাম জায়গাগুলা টোটাল গুলাই কিন্তু সমস্ত কিছু শেষ হয়ে গেছে। মানে পুরো পচে গেছে। আর গন্ধের ব্যাপারটা তো আমি আর বললাম না। সেটা যখন করেছিলাম সেটা আমি তখন বুঝে গেছি বা আমি জেনেছি। তো এই যে ছাগলটার এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, সে তো মৃত্যুর সঙ্গে লড়ছেই। তার সঙ্গে কি ওর যে বাচ্চা থুলিটা, বাচ্চা তো মারা গেছে এটা তো নো ডাউট, কিন্তু ওর যে বাচ্চা থুলিটা, ওই বাচ্চা থুলিটাকে যখন আমি হাত দিয়ে দেখতে পাই যে কি করে মানে পচনটা ধরেছে। মানে টোটালটাই পচে গেছে এবং জাস্ট খালি আমি ধরা মাত্রই সমস্তগুলো খুলে আসতেছে এবং কি ভিতরে ম্যাগটও অলরেডি হয়ে গেছে। অর্থাৎ পোকা লাগা যেটাকে বলে। ম্যাগট মানে পোকা। ওই যে মাছি বসে পোকা হয়েছে এবং কি টোটালটাকেই ওখানে খেয়ে ফেলেছে। তো এই রকমের একটা কঠিন পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে কি করে এই যে একটা কঠিন পরিস্থিতি আছে, পরিস্থিতিটাকে মোকাবেলা করে যদি আমরা ছাগলটাকে বাঁচাতে পারি, তাহলে কিন্তু একটা ব্যাপার বা একটা বেশ ভালো লাগবে। একটা জীব, আমাদের মানুষ হলে কিন্তু হসপিটালে নিয়ে গিয়ে কত কিছু হয়ে যায়। কিন্তু এটা ছাগল, তো যাক, আমরা যেখানে যাই সেখানেই আমাদের ওটি হয়ে যায়। তো আমরা যখন শুরু করার সঙ্গে কিন্তু খালি উপরে আল্লাহর নাম নিচ্ছি, ভগবানের নাম নিচ্ছি এবং কি কাজটা করে যাচ্ছি। তো সবথেকে ভালো লাগছে যে ছাগলটাও কিন্তু অলরেডি বেঁচে আছে এবং কি সমস্ত কিছু যখন আমরা বের করলাম, বাচ্চাগুলোকে বের করার পরে আমি যখন দেখছি যে না, ভিতরে আর কিছু আছে কিনা, যতগুলা নোংরা জিনিস ছিল, যতগুলো মানে সমস্ত খারাপ জিনিস ছিল সেগুলোকে পরিষ্কার করে যতটা পেরেছি পরিষ্কার করে কিন্তু একেবারে ছাগলটাকে সুস্থ করে তোলার চেষ্টা করেছি এবং আপনারা দেখছেন যে যদিও ব্লার আছে তবুও দেখতে পাচ্ছেন যে সমস্ত কাজ শেষ করে কিন্তু আমরা এখন কিন্তু ওকে একটু সুইচার করার চেষ্টা করি। অর্থাৎ সেলানোর চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত এমনই যে জায়গাটাতে, মানে যে সেলাই করব সেই সেলাইটা করার মতন জায়গা নাই। অর্থাৎ টোটাল মাংস চলে গেছে একদম ওখান থেকে। এবং কি চামড়াটাকে জয়েন করার মতন কোনো ক্যাপাসিটি হচ্ছে না এবং কি পচন যেহেতু ধরে গেছে বারবার ছিঁড়ে যাচ্ছে। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করেছি। শেষ যে সম্বলটুকু সেটুকু মানে আমার বেস্ট দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি যে সেলাইটা করে যদি ছাগলটাকে আমি দাঁড় করাতে পারি। তো এই যে ব্যাপারগুলা বললাম, আপনারা কিন্তু বাড়িতে গবাদি পশু হোক, ছাগল হোক, যা কিছু হোক না কেন, আপনারা ভালো করে যত্ন নিবেন। ভালো করে দেখবেন। কেন যে এই ছাগলটা হয়তো সুস্থ হয়ে গেছে এবং আমি পরবর্তীতে গিয়েছিলাম, গিয়েও দেখে এসেছি যে না, ছাগল অনেকটাই সুস্থ এবং স্বাভাবিক খাওয়া-দাওয়া করছে এবং কি মাংসটাও কিন্তু মানে গজিয়ে আসতেছে। তো আমি বলব যে এই ছাগলটা তো কোনদিন মা হতে পারবে না। কেন যে ওর ইউটেরাস, যা আছে সব কিন্তু পচে একাকার হয়ে গেছে। ও মা হতে পারল না বা পারবে না। তো এরকম কিন্তু আপনাদেরকে অনুরোধ করছি, দুহাত জোড় করে অনুরোধ করছি যে ছাগল বা গরু হলে একটু যত্ন নিবেন। খুব বেশি ওদের পেছনে আমাদেরকে একেবারে 24 আওয়ার্স দেখতে হয় না। একটু যতটুকু সময় পাবেন আপনারা দেখবেন, যত্ন করবেন, ঠিকঠাক করে খাওয়া দিবেন। এই যে কারণগুলো বললাম, এই কারণগুলো একটু মাথায় রাখবেন এবং কি অবশ্যই কিন্তু আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ রাখবেন। তো আমাদের যখন সেলাই প্রায় শেষের দিকে হয়ে আসছে এবং এমনকি আমরা যতটা মানে ইনফেকশনটাকে দূর করানোর চেষ্টা করার এবং কি সমস্ত রকমের গ্লাভস নিয়ে আমরা কিন্তু কাজটা করে চলেছি এবং কি এই যে ভিডিওটা আপনারা শেষে কিন্তু দেখবেন যে ছাগলটা কি করে দাঁড়িয়েছে এবং কি করে খাওয়া-দাওয়া শুরু করছে। তো তার আগে আমি বলে রাখবো, আমার চ্যানেলটাতে যারা দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেনি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি আপনাদের ভালোবাসা, আপনাদের আপনাদের যে ভালোবাসা, এই ভালোবাসার বলেই কিন্তু আমাদের 0 থেকে শুরু করে আজকে অনেকটাই জনসংখ্যা বা অর্থাৎ সাবস্ক্রাইবার হয়েছে। আশা করি আপনাদের এই ভালোবাসা ভবিষ্যতেও পাবো এবং কি আপনারা যে শুধু ভিডিওগুলা দেখছেন, ভিডিওগুলা শুধু দেখলে হবে না। একটা করে লাইক করবেন। তাহলে কিন্তু আমাদের মনে একটা
উৎসাহ আসবে বা আমরা একটা সাহস পাবো এবং কি আমরা ভবিষ্যতে যে আরো ভালো, ভালো ভিডিও কিন্তু নিয়ে আসার চেষ্টা করব। এবং কি আশা করি এই কথাগুলো যারা গ্রাম অঞ্চল থেকে দেখতেছেন বা যারা পশুপালনের সঙ্গে জড়িত আছেন, তারা শুধু দেখবেন না, তারা দেখবেন এমনকি শেয়ার করবেন। শেয়ার করলে কিন্তু এরকমের যে জীবগুলো বাঁচানো যাবে। আমাদের একটা কথা আছে, "জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর।" তো এই সূত্রটাকে মাথায় রেখে আপনারা ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন এবং কি সঙ্গে, সঙ্গে লাইক করতে অবশ্যই কিন্তু ভুলবেন না। তো আমাদের যখন প্রায় শেষের দিকে আমি চলে আসছি এবং এই যে দেখলেন যে সেলাই কিন্তু আমাদের প্রায় কমপ্লিটের দিকে। আমাদের আর সেলাই কিন্তু না। আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি করে সেলাইগুলা কিন্তু করে দেওয়া হচ্ছে এবং কি সেলাই করার পরে যখন দেখা গেল যে ছাগলটা খাচ্ছে, এটাই বড় পাওনা। এবং কি আপনারা আশীর্বাদ করবেন যেন বেঁচে যাই, সুস্থ থাকি, সবাই মিলে ভালো থাকবেন। সকলকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে ভালো কাজ যেন করে যেতে পারি।